ছেলে বলল, হাটতলায় যাচ্ছি, সেখানে অনেক লোক আছে, সব লোককে দেখিয়ে দেখিয়ে পিঠে খাবো। এই বলে সে নাচতে নাচতে হাটের পথে চলল আর মুখে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, পাঁচ বেটাকেই চিবিয়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, পাঁচ বেটাকেই চিবিয়ে খাবো। আকাশে খুব চড়া রোদ উঠেছে। হাট এখনো অনেক দূরে। চাষার ছেলের মাথা তেতে উঠেছে, সারা গা ঘামে ভিজে গেছে। পথের পাশে একটা বটগাছ দেখতে পেয়ে ভাবল, এর ছায়ায় একটু জিরিয়ে নিই, তারপর হাটে যাব। গাছতলায় বসেও চাষার ছেলে পিঠেগুলোকে দেখতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, পাঁচ বেটাকেই চিবিয়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, পাঁচ বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, ওই বটগাছটায় 5টা ভূত বাস করে। চাষার ছেলের ওই 5 বেটাকেই চিবিয়ে খাবো শুনে ভূতগুলো তো বড় ভাবনায় পড়ে গেল। তাই তো, এখন তবে কি করা যায়? যদি ওই ছোঁড়াটা আমাদের 5 জনকেই ধরে চিবিয়ে খায়, তাহলে তো বড় মুশকিলের কথা হবে। তখন তারা 5 জনে বসে যুক্তি টুক্তি করে একটা ছোট থলি নিয়ে ঝুপঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়ল চাষার ছেলের সামনে। ভূতগুলোকে দেখে চাষার ছেলের যে কি ভয় হলো তার বলার নয়। সে এমনই চমকালো, তেমন আর কখনো চমকায়নি। কিন্তু ভূতগুলো যখন হাত জোড় করে বলল, দয়া করে আমাদের চিবিয়ে খাবেন না, এইটা নিয়ে আমাদের ছেড়ে দিন, তখন চাষার ছেলের মনে খানিক সাহস ফিরে এলো। সে জিজ্ঞেস করল, এই থলি নিয়ে আমি কি করব? অনেকটা উল্টোলেই মোহর পড়বে, আবার সোজা করলেই মোহর পড়া বন্ধ হয়ে যাবে। কই দেখি কেমন মোহর পড়ে। চাষার ছেলে থলিটা নিয়ে উল্টে ধরতেই ঝরঝর করে মোহর পড়তে লাগলো। থলিটা সোজা করে মাটি থেকে মোহরগুলো তুলে নিয়ে সে বলল, ঠিক আছে, তোদের ছেড়েই দিলাম। ভূতগুলো তড়াক করে লাফিয়ে গাছে উঠে গেল। চাষার ছেলে হাটে যাওয়া বন্ধ হয়ে গেল। সে কপা কপ পিঠেগুলোকে মুখে পুরে বাড়ির দিকে হাঁটা দিল। যাওয়ার পথে তার এক বন্ধুর বাড়ি পড়ে। বন্ধুর বাড়ির সামনে আসতেই তার মনে হলো, এমন একটা সুখবর তো বন্ধুকে না দিলেই নয়। এই ভেবে সে বন্ধুর বাড়ির দরজায় কড়া নাড়তে লাগলো। আপনারা শুনছেন এ সপ্তাহের গল্প পঞ্চভূত ও চাষার ছেলে। সম্পাদনা শম্ভুনাথ বণিক। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ ও সঙ্গে রয়েছে শ্রাবন্তী ঘোষ, আবহ দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন মজার এই গল্পটি, পঞ্চভূত ও চাষার ছেলে। বন্ধু তাকে দেখে বলল, হ্যাঁ, আয় আয় আয়, ঘরে আয়, ঘরে আয়, কিছু খবর আছে নাকি রে? হ্যাঁ হ্যাঁ ভাই, সুখবর আছে। খবরটা তোকে না জানিয়ে থাকতে পারছি নে। এই দেখো। থলিটা উল্টাতেই মোহর পড়তে লাগলো। দেখে বন্ধুর দু চোখ যেন ছানা বড়া। লোভে তার দু চোখ জ্বলতে লাগলো। ভাবলো, এমন জিনিস তো না বাগালেই নয়। সে বলল, বাহ বাহ, তোর তো খুব ভাগ্য ভালো, তাই এমন জিনিস পেয়েছিস। ইস, কি ঘেমে গেছিস। আয় আয় আয়, ঘরে আয়, ঘরে এসে বস, ঘরে এসে বস, খানিক জিরিয়ে নিয়ে তারপর বাড়ি যাস। আয় আয়, বস বস। চাষার ছেলে ভাবলো কথাটা মন্দ নয়, একটু জিরিয়ে টিরিয়ে যাওয়াই ভালো। এই ভেবে সে বন্ধুর ঘরে গিয়ে বসলো। বন্ধু বলল, শুয়ে পড় ভাই, আমি তোকে খালি খাওয়া করি, তাহলে তাড়াতাড়ি তোর শরীর ঠান্ডা হয়ে যাবে। চাষার ছেলে শুয়ে পড়ার পর একটু পরেই ঘুমিয়ে পড়ল। তখন বন্ধু করলো কি, ঠিক একই রকম দেখতে একটি থলি এনে চাষার ছেলের থলিটার সঙ্গে পাল্টাপাল্টি করে নিল। চাষার ছেলের ঘুম ভাঙলে সে নকল থলিটা নিয়েই বাড়িতে গিয়ে মাকে বলল, মা মা দেখো কি এনেছি।
আমাদের সব দুঃখ কষ্ট দূর হলো। মা বলল, কই কি এনেছিস দেখি? এই যে এ তো একটা থলি। এটা এটা জাদু থলি মা, দেখো দেখো এর কি গুণ। চাষার ছেলে থলিটা উপর করলো। হায় হায়, একটা মোহরও যে পড়ছে না। থলিটা ধরে ঝাঁকাতে লাগলো, কিন্তু না, কিচ্ছু না। মা জিজ্ঞেস করলো, কি রে, ওটা অমন ঝাড়ছিস কেন? এটা উপর করলেই তো মোহর পড়তো মা, কিন্তু এখন যে পড়ছে না, কেন পড়ছে না? কোথায় কার কাছে গিয়েছিলি? কে তোকে থলিটা দিল? সেই তোর মাথাটা বিগড়ে দিয়েছে। থলি ঝাড়লে মোহর পড়ে কখনো? হ্যাঁ মা, সত্যি বলছি। এই দেখো না, এই দেখো দেখো দেখো, হ্যাঁ আমার পকেটে কতগুলো মোহর রয়েছে, দেখো। থলিটা থেকেই তো এগুলো বেরিয়েছে। এই নাও নাও। মায়ের মুখ দিয়ে আর কথাই বার হলো না। ছেলে বলল, ভূতগুলো আচ্ছা পাজি তো, আমাকে ঠকিয়েছে ওরা। আচ্ছা দেখাচ্ছি। ভূত আবার কি রে? পরে তোমাকে সব বলবো মা, আমি আসছি। এই বলে চাষার ছেলে ছুটতে ছুটতে সেই গাছতলায় এসে হাজির হলো। এসে বলতে লাগলো, একটা খাবো দুটো খাবো, পাঁচ বেটাকেই চিবিয়ে খাবো। একটা খাবো দুটো খাবো, পাঁচ বেটাকেই চিবিয়ে খাবো। এমনি বলতে লাগলো আর ঘুরে ঘুরে নাচতে লাগলো। ভূতগুলো থলিটা দিয়ে ভেবেছিল যাক বাঁচা গেল, কিন্তু মানুষটা যে তাদের চিবিয়ে খাবার জন্যে আবার এসে হাজির হবে তা তারা ভাবতেও পারেনি। তারা আবার খুব ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে ঝপাঝপ গাছ থেকে লাফিয়ে নেমে এসে বলল, কি কর্তা কি কর্তা, আমরা আপনাকে এমন একটা থলি দিলাম, তবুও আমাদের আবার চিবিয়ে খেতে চলে এলেন কেন? কেন এলেন? তোদের চিবিয়ে খাবো না তো কি আদর করব? তোরা আমাকে ঠকিয়েছিস, একটা বাজে থলি দিয়েছিস। দু একবার মোহর পড়ে আর পড়ছে না। ভূতেরা তখন একটা হাড়ি দিয়ে বলল, তবে এটা নিয়ে যান, নিয়ে যান। আপনার যখন যা খেতে ইচ্ছে হবে এর মধ্যে হাত দিলেই পেয়ে যাবেন, পেয়ে যাবেন। চাষার ছেলে তখন বলল, বটে, দেখি কেমন পেয়ে যাই। আমার ক্ষীর, ছানা, রাবড়ি, রাজভোগ, পায়েস খেতে ইচ্ছে করছে। এই বলে সে হাড়ির মধ্যে হাত দিল, আর এক এক রকমের জিনিস বার হতে লাগলো, আর খেয়ে দেখতে লাগলো। আহ, কি সুন্দর খেতে! এমন সুস্বাদু খাবার সে কখনো খায়নি। ভূতেরা বলল, কি কর্তা কি কর্তা, আমরা কি আপনাকে ঠকালাম ঠকালাম? না না, ঠিক আছে ঠিক আছে, বলে হাড়িটা নিয়ে চাষার ছেলে চলে গেল। সেই বন্ধুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আবার ভাবলো, এই হাড়িটা একবার বন্ধুকে না দেখালেই তো চলছে না। আমার এমন সৌভাগ্যের কথা শুনলে বন্ধু নিশ্চয়ই হিংসায় জ্বলে পুড়ে মরবে, তখন তো খুব মজাই হবে ভেবে সে বন্ধুর দরজায় গিয়ে কড়া নাড়ল। বন্ধু তাকে দেখেই আঁতকে উঠল। ভাবল, এই রে, চাষার পো বোধহয় টের পেয়ে থলিটা নিতে এসেছে। মুখে বলল, কি ভাই, কি মনে করে আবার? চাষার ছেলে বলল, দেখো ভাই, কেমন হাঁড়ি পেয়েছি, বলো তুমি কি কি খেতে চাও, সব হাঁড়ি থেকে বার করে দেব। দেখো, বলো বলো। তাই বুঝি? আমার এখন মাংস আর পোলাও খেতে ইচ্ছে হচ্ছে। যেমনি বলা অমনি হাঁড়ির মধ্যে থেকে ভুর ভুর করে মাংস আর পোলাওয়ের গন্ধ বার হতে লাগলো। বন্ধু অমনি ঘর থেকে থালা এনে খেতে বসে গেল। তারপর এক সময় ঠিক অমনি একটা হাঁড়ি এনে চাষার ছেলের হাঁড়ির সঙ্গে পাল্টাপাল্টি করে তাকে বিদায় দিল। বাড়িতে পা দিয়েই চাষার ছেলে চেঁচিয়ে হাঁড়ি মাথায় করল, মা মা, দেখো দেখো কি এনেছি, ও মা দেখো দেখো কি এনেছি। মা বেরিয়ে এসে মুখ বেঁকিয়ে বলল, দেখি আবার কি হাতি ঘোড়া এনেছিস? এই এই হাঁড়িটা এনেছি। এই হাঁড়িটা উল্টালে কি মণিমুক্তা ঝরে পড়বে? না মা, এবার আর থলির মতো হবে না। বলো বলো বলো, তুমি কি খেতে চাও বলো।
যা যা খেতে চাইবে সব হাঁড়ি থেকে বের করে দেব। বলো বলো মা, বলো। ভূতেরা দেখছি তোর মাথাটা একেবারে বিগড়ে দিয়েছে। বলো না কি খেতে চাও, বলো বলো। আমি এক ছড়া মর্তমান কলা খেতে চাই। চাষার ছেলে হাঁড়ির ভেতর হাত ঢোকালে কিন্তু ফক্কা, হাঁড়ি ফাঁকা, তা থেকে কিছুই বার হলো না। মা বলল, কই রে, কলা দে। চাষার ছেলের মুখ হাঁড়ি। ভূতগুলো আবার ঠকালো তাকে, কিন্তু ওরা যে ঠকিয়েছে এ কথা তো ভাবতেও পারছে না। এই তো খানিক আগেই মাংস পোলাও বার করে বন্ধুকে খাইয়ে এলো। তবে তাহলে কি আমাদের বাড়িটাই অপয়া? না, আরেকবার যেতে হচ্ছে হারামজাদা ভূতগুলোর কাছে। দেখি তো বেটাদের ব্যাপারটা কি, কেন এমন হচ্ছে। আবার সে বটগাছতলায় গিয়ে ওই কথাটা বলে বলে নাচতে লাগলো। ভূতেরা তার কাছে এসে বলল, আবার আপনি কেন এলেন, কেন এলেন? আপনাকে তো আমরা দুটো দামি জিনিস দিলাম, তবে আমাদের খেতে চাইছেন কেন আবার? বলুন বলুন বলুন। চাষার ছেলে রেগে মেগে বলল, তোদের খাবো না তো কি করব? এবারে আর চিবিয়ে খাবো না, এক এক বেটাকে ধরবো আর টপাটপ গিলে খাবো। কেন কর্তা, আমরা কি দোষ করেছি, কি দোষ করেছি? আমাকে তোরা বারবার ঠকাচ্ছিস। এবারও হাঁড়ি থেকে খাবার বার হলো না। আমার মা কলা খেতে চাইলো, আমি দিতে পারলাম না। ভূতেদের চোখ একেই তো বড় বড় গোল গোল, চোখগুলোকে আরো বড় বড় করে বলল, কি বলছেন আপনি? থলি থেকে হ্যাঁ মোহর বার হয়নি, হাঁড়ি থেকে কলা বার হয়নি, এমন তো হবার কথা নয়, কথা নয়, কথা নয়। থলি আর হাঁড়ি নিয়ে যাবার পথে আপনি কি আর কোথাও গিয়েছিলেন? চাষার ছেলে বলল, হ্যাঁ, বন্ধুর বাড়ি গিয়েছিলাম। চাষার ছেলে খকিয়ে উঠে বলল, তোরা হাসছিস যে বড়। ভূতেরা তখন বলল, এবার বুঝতে পারছি কি হয়েছে। আপনার ওই বন্ধুটাই থলি হাঁড়ি সরিয়ে নকল থলি হাঁড়ি আপনাকে গছিয়েছে। আচ্ছা, এবার সব ব্যবস্থা করে দিচ্ছি। এই মুগুরটা নিয়ে যান, এই মুগুরই আপনার থলি আর হাঁড়ি ফিরিয়ে এনে দেবে। চাষার ছেলেও এবার বুঝল, হ্যাঁ, ওই শয়তান বন্ধুটারই তালে এই সব কাজ। তাকে ঘুম পাড়িয়ে সে হাঁড়ি থলি বদল করে নিয়েছে। সে জিজ্ঞেস করল, এই মুগুর দিয়ে কি করব? কি গুণ এই মুগুরের? কেমন করে ওইসব আদায় হবে? আপনি বন্ধুর বাড়ি গিয়ে শুধু বলবেন, মুগুর আরম্ভ কর, অমনি আপনার বন্ধুকে পিটিয়ে থ্যাতলা করে দেবে। জিনিস দুটো ফেরত দিলে মুগুরকে থাম বলবেন, অমনি ওরা থেমে যাবে। যতক্ষণ না ফেরত পাবেন পিটুনি চলতেই থাকবে, বুঝেছেন? চাষির ছেলে মুগুরটা নিয়ে আনন্দে লাফাতে লাফাতে বন্ধুর কাছে গিয়ে বলল, একটা খুব মজার জিনিস এনেছি, ভাই দেখবি নাকি? কই দেখি, এই দেখ, এই যে দেখ, বলে মুগুরটা বার করে বলল, মুগুর আরম্ভ কর। ব্যাস, আর যায় কোথা। মুগুর দমাদম পড়তে শুরু করলো বন্ধুর পিঠে। তখন বেচারির কি চেঁচানি আর লাফানি, মোলাম রে, গেলাম রে, ও বাপু, মরে গেলাম। চাষার ছেলে হাসতে হাসতে বলল, থলি আর হাঁড়ি চুরি করার মজাটা এবার দেখ। বন্ধু বলল, তোকে ও দুটো ফেরত দিয়ে দিচ্ছি ভাই, মুগুরকে থামতে বল। ও মরে গেলাম। আগে থলি হাঁড়ি নিয়ে আয়, তারপর মুগুর থামবে। মুগুরের পিটুনি খেতে খেতেই বন্ধু থলি আর হাঁড়ি এনে দিল। চাষার ছেলে থলিটা উপুর করতেই মোহর পড়তে লাগলো, আর পান্তোয়ার কথা বলতেই হাঁড়ি থেকে পান্তোয়া বের হলো। আর কি, হাঁড়ি থলি আর মুগুর নিয়ে চাষার ছেলে বাড়ি এলো। সে দেখতে দেখতে থলির দৌলতে দেশের মধ্যে সবচেয়ে
ধনী লোক হয়ে উঠল। তখন তার যা খাতির হলো তার বলার নয়। গ্রামগঞ্জের জমিদার থেকে শুরু করে দেশের রাজা পর্যন্ত তাকে খাতির করতে লাগলো। এ গ্রামের ও গ্রামের জমিদারদের বাড়ি থেকে প্রায়ই তার নেমন্তন্ন আসতে লাগলো। রাজামশাইও মাঝে মধ্যে কাজে কর্মে তাকে নিমন্ত্রণ করে খাওয়াতে লাগলেন। এরই মধ্যে একদিন হলো কি, এক ভিনদেশী রাজা এই দেশ আক্রমণ করার জন্য সীমান্ত বরাবর তাঁবু ফেলল। সেই তাঁবুতে হাজার হাজার সৈন্য জমায়েত হতে লাগলো। চর মুখে এই সংবাদ পেয়ে রাজামশাই তো মহাভাবনায় পড়ে গেলেন। ওই বিদেশি রাজার মতো তারা তো সৈন্যবল নেই। তিনি যে কি করে যুঝবেন বুঝে উঠতে পারছেন না। তখন তিনি চাষার ছেলেকে ডেকে এই বিপদের কথা বললেন। চাষার ছেলে বলল, কোনো চিন্তা নেই মহারাজ, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। রাজা বললেন, তুমি আর কি ব্যবস্থা করবে ভাই? ওই রাজাটা বড়ই সাংঘাতিক, ওর ক্ষমতা আমার চেয়ে চতুর্গুণ বেশি। আচ্ছা দেখুন না আমি কি করতে পারি, আমি 2 ঘন্টাতেই ওদের সায়স্তা করে আসব। চাষার ছেলে রাজার কাছ থেকে একটা ঘোড়া চেয়ে নিয়ে তাতে চেপে বসল। মুগুরটা বগলে নিয়ে সীমান্তের দিকে ছুটল। শত্রু তাঁবুর কাছে পৌঁছেই মুগুরকে বলল, মুগুর আরম্ভ কর, এখানে যত সৈন্য সামন্ত আছে সকলকে মেরে ভাগিয়ে দে। অমনি এক আশ্চর্য ব্যাপার ঘটে গেল। ওই একটা মুগুর থেকে হাজারে হাজারে মুগুর বেরিয়ে হাজার হাজার সৈন্যের পিঠে গিয়ে আছড়ে পড়ল। উফ, সে কি পিটুনি! পিটিয়ে সমস্ত সৈন্যের হাড় মাস এক করে দিল। অস্ত্রশস্ত্র ঘোড়া টোড়া ফেলে তারা যে যার মতো পারল দৌড়ে ছুটে পালালো। ছুটতে গিয়ে বহু সৈনিকের হাত ভাঙল, পা ভাঙল, মাথা ফাটল। আর রাজার মাথায় একটা মুগুর পড়তেই ধপাস করে মাটিতে পড়ে গিয়ে সে কাতরাতে লাগলো। চাষার ছেলে তখনই ছুটে গিয়ে তাকে আচ্ছা করে দড়িতে বেঁধে ফেলল। তারপর এনে হাজির করলো এই দেশের রাজার কাছে। রাজা ঘাতককে ডেকে বললেন, এই বেটাকে শুলে চাপিয়ে দে। তখন বিদেশি রাজা দেশের রাজার হাতে পায়ে ধরে বলতে লাগলেন, আমাকে প্রাণে মারবেন না মহারাজ, এই নাক মলছি, এই কান মলছি, এমন কাজ আর আমি জীবনে কখনো করব না। তখন রাজা বললেন, হ্যাঁ, শুধু এ কথা বললে হবে না, ক্ষমা পাওয়া যাবে না, তোমাকে এক কাজ করতে হবে। তারপর চাষার ছেলেকে দেখিয়ে বললেন, যদি এই ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও এবং যদি একে তোমার অর্ধেক রাজ্য দান করো, তবে তোমায় আমি ক্ষমা করতে পারি, নইলে তোমাকে শুলে চাপতেই হবে। বিদেশি রাজা সেই শুনে বলল, আপনি যা বলছেন তাই হবে মহারাজ, তাই হবে। তারপর খুব সুখের কথাই হলো। বিদেশি রাজার মেয়েকে বিয়ে করে চাষার ছেলে সে দেশের অর্ধেক অংশের রাজা হয়ে সিংহাসনে বসল।